স্বাগত জানাচ্ছি সময় সংবাদের নিয়মিত আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ফারুক ভূঁইয়া রবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাকযুদ্ধে উত্তপ্ত নির্বাচনী মাঠ, বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, নব্য ফেসিবাদ ঠেকানোর ঘোষণা এনসিপির, ভোটের মাধ্যমে শৃঙ্খলার আশা জামায়াতের। এবার উত্তরাঞ্চল সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় অংশ নেবেন জনসভায়। বিএনপি চেয়ারম্যানের নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার আশা নেতাদের। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র, জয়ী দলের সঙ্গে কাজ করার ঘোষণা। পর্যবেক্ষক পাঠাচ্ছে না ওয়াশিংটন, সিসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত। এবং কৃষিতে প্রাচুর্য থাকলেও হবিগঞ্জে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক শিল্প। সঠিক পরিকল্পনার অভাবে হয়নি কাঙ্ক্ষিত উন্নয়ন, কাজে লাগানো হয়নি পর্যটন শিল্পের সম্ভাবনাকেও। কমলা রানীর দিঘি ছিল এইখানে, ছোট ঢেউগুলি গলাগুলি ধরি ছুটিত তটের পানে। পৃথিবীর সবচেয়ে বড় গ্রাম হিসাবে খ্যাতি পাওয়া বানিয়াচংয়ে এসে পল্লীকবি জসীমউদ্দিন নয়নাভিরাম সাগর দিঘি নিয়ে মুগ্ধ হয়ে লিখেছিলেন তার বিখ্যাত কবিতা কমলা রানীর দিঘি। নির্বাচনের পথচলায় সময় সংবাদ আজ সেই সাগর দিঘি বা কমলা দিঘির পাড়ে। আজ আমরা কথা বলবো হাওর, বনাঞ্চল, বনভূমি এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ অপার সৌন্দর্যভূমি, সুফি সাধকদের পূর্ণ স্মৃতি বিজড়িত হবিগঞ্জ জেলার সাধারণ মানুষের সঙ্গে। এখানে আমরা জানার চেষ্টা করব এই জনপদের সমস্যা, সম্ভাবনা, সীমাবদ্ধতা, জন আকাঙ্ক্ষা, প্রাপ্তি অপ্রাপ্তির কথা। একই সঙ্গে আগামীর জনপ্রতিনিধির কাছে এখানকার বাসিন্দাদের প্রত্যাশা কী, সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করব। এখানে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই, এই হবিগঞ্জ জেলায় মোট 4টি সংসদীয় আসন রয়েছে এবং আজ আমরা আছি হবিগঞ্জ 2 আসনে। আমরা এখানকার সাধারণ মানুষ রয়েছেন, নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তাদের কাছে আমরা শুরুতেই যদি একটু নির্বাচনের হালচাল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। আমরা একজন তরুণ ভোটারের কাছে জানতে চাই একটু এখন পর্যন্ত যে এখানকার যে নির্বাচনী পরিবেশ কিংবা নির্বাচনী হালচাল কি দেখতে পাচ্ছেন? আমরা বিগত কয়েকটি নির্বাচনে সাধারণ ভোটার তেমন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। অন্তর্বর্তী সরকার আসার ওনার যে সিদ্ধান্ত দিয়েছে আগামী 12 ফেব্রুয়ারি 2026-এর ইলেকশন, সেই ইলেকশনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। সাধারণ মানুষের মধ্যে একটা আমেজ কাজ করতেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের। তো আমি মনে করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটার দলবল নির্বিশেষে ভোট প্রয়োগ করবে এবং তারা তাদের পছন্দের প্রার্থীকে, তারা যোগ্য প্রার্থীকে বেছে নেবে এবং জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে পাঠাবে, আমরা বিশ্বাস করি। এখানে আমাদের সঙ্গে অনেকেই রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার এবং নানা বয়সী মানুষ রয়েছেন। একটু আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই। আপনি তো নিশ্চয়ই অনেক দিন যাবৎ জনপ্রতিনিধিদেরকে দেখে আসছেন, তো আগামী দিনগুলোতে যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন সেই জনপ্রতিনিধির কাছে আপনার কি প্রত্যাশা? আসসালামু আলাইকুম। আমার প্রত্যাশাটা হইল মফস্বল অঞ্চলে চিকিৎসার বিরাট একটা প্রকট আকারে থাকে, বিশেষ করে ইমার্জেন্সি যেগুলা অ্যাম্বুলেন্স বা ইসিজি বা ইটিটির মতো একটা জিনিস এটা নাই আমরা এই জনপদে। ইমার্জেন্সি একটা অসুস্থ হইলে তারা নিয়ে দ্রুত যাইতে যেতে লোকটা মারা যায়। আমার প্রত্যাশা থাকবে পরবর্তী যে জনপ্রতিনিধি আসবে আমাদের এই বিশেষ করে মফস্বলগুলাতে বা মফস্বল শহরগুলাতে চিকিৎসার যে ইমার্জেন্সি দ্রুত ব্যবস্থা করে দিলে আমরা এই সাধারণ মানুষগুলা এটা বেশ উপকৃত হইব। অর্থাৎ আপনার মূল জায়গাটি আসলে যে চিকিৎসার দিকটিতে, সেটিতে আসলে যে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এখানে না অনেকেই কিন্তু রয়েছেন, আমরা একটু আরেকজনের কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই এখানকার বাসিন্দা, তো সেই জায়গাতে আপনার কাছে কি মনে হচ্ছে যে কোন কোন বিষয়গুলোর দিকে আসলে যে বিশেষ নজর দেওয়া উচিত? আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আমার এক স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাতে
বিশেষ গুরুত্ব দেওয়ার দরকার। কারণ স্বাস্থ্য খাতে আমাদের অনেকটা দুর্ভোগ পোহাতে হয় এবং শিক্ষা খাতেও আমরা অনেকটা পিছিয়ে আছি, যেখানে আমার অভিমত ব্যক্ত করছি যে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে আগামী যে সরকার গঠন হবে এবং আমাদের এলাকার যে সংসদ সদস্য নির্বাচিত হবেন ওনার যাতে স্বাস্থ্য খাতে এবং শিক্ষা খাতে উন্নয়ন হবে এই বিশ্বাসটুকু আমরা রাখি এবং এই মনে রেখেই আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। আগামী নির্বাচনে 12 তারিখে আমরা ভোটে গিয়ে ভোট দেব। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখন পর্যন্ত যাদের সঙ্গে কথা বললাম দেখলাম যে স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে মূলত অভিযোগ বড় একটি অভিযোগ রয়েছে বা তাদের যে আকাঙ্ক্ষার জায়গাটিতে সেই জায়গাটিতে রয়েছে। আমরা একটু আরেকজনের কাছে আমরা জানি যে এখানে মেডিকেল কলেজ রয়েছে একটি, তারপরে বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু তারপরেও এখানে যে স্বাস্থ্য কিংবা শিক্ষা নিয়ে সবার মধ্যে কেন এতটা মনে হচ্ছে যে আরও আরও পূর্ণতা দরকার, এখনো পর্যন্ত অপূর্ণতা রয়ে গেছে বলে কেন তারা মনে করছেন? আসলে যে ঘাটতিটা ঠিক কোথায়? ধন্যবাদ আপনাকে। ঘাটতিটা হচ্ছে আমাদের এই অবহেলিত গ্রাম। এতদিন যাবৎ যে মানে হসপিটালে যে ডাক্তারই আসে ওনারা কিন্তু থাকেন না। স্কুলগুলাতে, সরকারি স্কুলগুলাতে এলআরই ধরেন, গার্লস স্কুল ধরেন, এগুলোতে টিচার এসে থাকে না। তো এর জন্য আমরা চাই যে আগামীতে যে সংসদ নির্বাচনে জয়ী হইবেন তাই যাতে এবং নারীদের থেকে শুরু করে সব বিষয়ে খেয়াল রাখেন এবং টিচাররা যাতে থাকে, ডাক্তাররা যাতে হসপিটালে থাকে, এরকম একজন জনপ্রতিনিধি চাই। যদি হয় তাহলে আমার মনে হয় সবারটাই মানে ফিল আপ হবে, যাদের আশা আকাঙ্ক্ষা এবং রাস্তাঘাট থেকে শুরু করে কোনোটাই মানে আমাদের ভালো না। আগামীতে যে নিয়ে আসবেন উনি যাতে এইগুলা পূরণ করেন এরকম প্রার্থীকে আমরা চাই। আর একটা আমি খেয়াল করে দেখছি যে আসলে সাংস্কৃতিক যে অঙ্গনটা ছিল বানিয়াচুঙের, আমি ছোটোবেলা থেকে সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলাম। তো আমি ভেবে দেখলাম যে এত বছরের মধ্যে এই সংস্কৃতির কোনো মানে এটা নিয়ে কোনো ইয়া নাই, কোনো সেদিকে আসলে যে দৃষ্টি দেওয়া উচিত। আগামী সংসদ নির্বাচনে যিনি আসেন, নির্বাচিত হবেন, সংসদ সদস্য হবেন, উনি যেন এই দিকটাতে খেয়াল রাখেন। ধন্যবাদ আপনাকে। একটু আমরা আরও কিছু মানুষের কাছে যাওয়ার চেষ্টা করব। এখানে আসলে অনেকের মধ্যে যে অভিযোগটি দেখতে পাচ্ছি যে একজন অভিযোগ করেছিলেন যে এখানকার যারা মানে শিক্ষক আছেন কিংবা চিকিৎসক আছেন তারা আসলে যে এখানে থাকতে চান না, মানে সেই কারণে স্বাস্থ্য এবং যে শিক্ষার জায়গাতে আসলে যে বড় ধরনের যে যতটা নাগরিক সেবা পাওয়া উচিত কাঙ্ক্ষিত সেই সেবাটা পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে যারা আসেন তারা কেন থাকতে চান না এখানে? তারা এখানে থাকতে চায় না, আসলে তাদের কাছে তাদের মন মতো পরিবেশ পায় না। আর দ্বিতীয়ত হলো সরকারের মানে যারা এটা কন্ট্রোল করে তাদের নজর খুব কম। তারা যদি একটু সুনজর দেয় এবং ভালোভাবে একটু গাইড করে তাহলে কিন্তু থাকতে বাধ্য সবাই, কিন্তু তাদের উপরে নির্ভর করে ওরা থাকবে কি না। আর এইভাবে নিয়োগটাও দেওয়া উচিত যে থাকার মতো থাকা যাতে মনোভাব যাতে থাকে। যাই হোক, আর আমার একজন শুনলাম ওই সাংস্কৃতিকের ব্যবহারে কিছু বলছে যে বানিয়াচং কিন্তু আছে এই সুবীর নন্দীর দেশ, সুবীর নন্দীর মতো শিল্পীও বানিয়াচংয়ের জন্ম নিয়েছে। আর আমরা সুবীর নিয়ে অনেক জায়গাতে অনেক প্রোগ্রাম করছি। বানিয়াচং অনেক ধরনের মানে সাংস্কৃতিকের ব্যাপারে খুবই একটা আছিল, উজ্জ্বল নক্ষত্র আছিল বানিয়াচং, কিন্তু আজকে এটা নাই, লোপ পাইছে। কাজেই আমরা আগামীতে প্রত্যাশা করবো যে সুন্দরভাবে তারা করে উদ্যোগ নেয়। আচ্ছা, এখন তো যেটি দেখা যাচ্ছে যে সামনে তো আসলে যে নির্বাচনে খুব বেশি একটা সময় নেই, মাত্র সপ্তাহ দুয়েকের মতন সময় বাকি রয়েছে। তো সেই জায়গায় আগামীতে যারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আসবেন তাদের কাছে এই জেলার বাসিন্দাদের একজন হিসেবে আপনার কি প্রত্যাশা? প্রত্যাশা তো এটাই যে আমাদের যে বিভিন্ন ধরনের সমস্যা আছে, সমস্যার মধ্যে যেমন স্বাস্থ্যসেবা, এবার কৃষি সেবা, এইগুলো হচ্ছে আমাদের মেন, এবং রাস্তাঘাট, এগুলা যাতে নিশ্চিত একটা সুন্দর হয়, এইটাই আমাদের যে ওনাদের নজর দেওয়া উচিত। আপনাকে ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আরও একবার আপনার কাছে আসার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন শিক্ষার্থীও এখানে রয়েছেন, একটু তাদের কাছে যাব। এখানে আমরা যখন একটু তুলনামূলক যারা বয়সী রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যেই সমস্যাগুলো রয়েছে তার মধ্যে শিক্ষার যতটুকু আসলে যে উন্নতি হওয়া দরকার ততটুকু হয়নি, সে মতামত দিয়েছেন। আপনারা তো পড়াশোনা করছেন, আপনারা যেহেতু মানে শিক্ষার্থী, আপনাদের কাছে কি মনে হয় যে মানে শিক্ষার এখানকার অবস্থাটা কি? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য।
আমাদের যেহেতু গ্রামে বসবাস করি, গ্রাম থেকে আমরা শহর থেকে আমরা খুবই পিছিয়ে। গ্রাম হিসেবে আমরা শহর থেকে খুবই পিছিয়ে আছি। আমরা চাচ্ছি আমাদের গ্রামে বিজ্ঞান বিষয়ে আরও উন্নত হোক। এখন আমাদের গ্রামের সবাই মানে উন্নত শিক্ষার ব্যবস্থা করা হোক এবং এখন তো প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই। আমাদের সুযোগ সুবিধা দেওয়া হোক। সামনে যেই প্রার্থী হোক আমরা চাই যেন আমাদের দেশকে আরও সমৃদ্ধ এবং গ্রামে সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমরা একটু আরও একজনের কাছে যেতে চাইবো, যেহেতু নির্বাচনের আর খুব বেশি একটা সময় বাকি নেই। আগামীতে যারা জনপ্রতিনিধি হিসাবে আসবেন এই জেলায়, তাদের কাছে আপনার কি প্রত্যাশা বা আপনার চাওয়া? ধন্যবাদ আপনাকে আমাকে জিজ্ঞাসা করার জন্য। আমি বানিয়াচং উপজেলা থেকে বলতে চাচ্ছি যে এই বানিয়াচংটা অনেক বিশাল বড়, কিন্তু বিশাল বড় হওয়াতে জনপ্রিয়তা বেশি। জনপ্রিয়তা মানে মানুষ যে জনগণ আছে সেইভাবে আমাদের এলাকাতে উন্নয়ন হয় নাই। আমরা চাই যে শিক্ষাগত যোগ্যতাটা মান সম্মান মতো বাড়বে এবং যে হসপিটালগুলো আছে তাই চিকিৎসা অনুযায়ী চিকিৎসক যেভাবে আমরা পার্শ্বে পাই এভাবে আমরা উন্নতির দিক দিয়ে আগাইতাম চাই। মাঠে ঘাটে যারা কাজ করে তারা যেভাবে আগাইতে পারে সেইভাবে আমরা একটা উন্নতি দেশ গড়াতে চাই। এটা আমার প্রত্যাশা। এমন সরকার, এমন এমপি আমরা গঠন হবে যাতে আগামীতে উন্নয়নের দিক দিয়ে আগাইতে পারে। এটার জন্য আমি বলে নিশ্চয়ই আমরা সেটি চাই যে একই সঙ্গে শুধু এই বানিয়াচংয়ের অগ্রগতি হবে, পুরো জেলার অগ্রগতি হবে এবং একই সঙ্গে যে পুরো দেশের অগ্রগতি হবে, সেটি আসলে যে আমাদের সবার প্রত্যাশা থাকবে। আমরা একটু যেহেতু এটি জানি যে হবিগঞ্জ এখানে আসলে যে একটি কৃষি নির্ভর জায়গা রয়েছে, এখানে আমরা অনেকের সঙ্গে একটু কথা বলবো। একটু আপনাদের একজনের কাছে যদি যেতে চাই যে এখানে তো যে কৃষির অন্যতম জীবিকা এখানকার মানুষের, তো আপনাদের এখানে যারা কৃষি কাজ করে বা যারা কৃষির সঙ্গে সম্পৃক্ত রয়েছে তাদের জায়গাগুলো যেই মানে কোথায় মনে হচ্ছে যে একটু ঘাটতি রয়ে গেছে বা এই জায়গাগুলোতে বিশেষ নজর দেওয়া উচিত? এখানে কারণ হইল সব কিছুতেই মানে আগে বিগত সরকারগুলা তো অনেক কাজ করে নাই। কারণ সব সময় চিন্তা করছে এরা আমাদের কৃষকের হাতে যাগুলা পাওয়ার দরকার সেগুলা পায়নি। এখনও ধরেন তত্ত্বাবধায়ক সরকার আসছে, মানুষের সার বীজ যে পাওয়ার দরকার সে পায় না, কিন্তু বিভিন্ন হাতে চলে যায়। এর জন্য আমাদের কত হইল যারা সরকার যে পাওয়ার যোগ্য সে যেন পায় এই জনের পদক্ষেপ নেওয়ার জন্য। অর্থাৎ সুষম বন্টন এবং যে ন্যায্য ব্যক্তিকে, যিনি উপযুক্ত ব্যক্তি তাকেই যেন কৃষি সহায়তা দেওয়া হয়। যে আপনি একটু বলতে চাচ্ছেন? তার বর্তমান সরকার, আমি একজন কৃষক, বর্তমান সরকার যারা আছে তত্ত্বাবধায়ক সরকার রেট দিছে তোমার সার এই 1050 টাকা, আমরা 1400-1500 টাকা বস্তা নিয়ে ফেলেছি তিয়াওর সার, বুঝছেন? এই হলো দেশের পরিস্থিতি। এতটুকুই আমার কথাই। যে কৃষি উপকরণের দামের দিকে আসলে যে বিশেষ নজর দেওয়া উচিত। আমরা একটু আরও কয়েকজনের কাছে জানতে চাইবো যে কৃষির বিষয়াশয় সম্পর্কে আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এখানকার যেই যেহেতু এটি কৃষি নির্ভর এলাকা, তো সেখানে আসলে যে কৃষি খাতে কোন কোন বিষয়গুলোর দিকে একটু বিশেষ নজর দেওয়া উচিত? কৃষিকাজ হলো আমরা যে কাম করি, কৃষি আমরা ফলাইতাম কথা ঠিক, আমরা কৃষি বীজ গৃহস্থল পাওয়া না। 1 কেজি বীজ দিত আধা কেজি পায়। এরা কৃষি কাম করবো কিতা? কৃষি অর্থ হইল কৃষি পার্থক জিনিস। পার্থক জিনিসের মানে তুমি শুধু 1 ফাড়ি বীজ হয় 5 কেজি করতে পারবো। 10 কেজি বীজ দিয়ে 10 কেজি করতে পারবো। এই কৃষি কামটা হইল গৃহস্থের, আর উন্নয়ন হইল সরকার। সরকার যদি গৃহস্থ না দেহে। আপনার প্রত্যাশাটা কি? আমার প্রত্যাশা হইল শ্রমিকরে বাঁচান সরকারে। ওকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা একটু বিষয়, জি জি জি। আসসালামু আলাইকুম। আমরার সমস্যা হলো যখন আমাদের কৃষি ধান কাটা পড়ে তখন সময় ধানের দাম সস্তা থাকে, আর যখন আমরা এই সার যখন আমরা কিনে হেতো মারি তখন সময় দাম প্রচুর পরিমাণ বাড়ে, যার কারণে কৃষক ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে অর্থাৎ মানে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাটা সেটি আসলে যে একটি করো। আমাদের কাছে এখানে নানা শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আমরা এতক্ষণ আমরা দেখছিলাম যে কৃষি নিয়ে এখানকার মানুষ অনেক কথাবার্তা বলছিলেন। একই সঙ্গে এখানকার নানা নাগরিক সমস্যা কিংবা নাগরিক সীমাবদ্ধতা রয়েছে। আমরা একটু স্বাস্থ্যখাত নিয়ে কথাবার্তা বলতে চাই যে এই জেলাতে যে পরিমাণ লোকজন রয়েছেন সেই জায়গাতে স্বাস্থ্যসেবা যতটা, আমরা জানি যে স্বাস্থ্যসেবা একটি মৌলিক চাহিদা, সেখানে যতটা পাওয়ার কথা রয়েছে
কতটা পাচ্ছে বা কতটা ঘাটতি রয়ে যাচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে। আমাদের এখানে হাসপাতাল আছে, কিন্তু উল্লেখযোগ্য ডাক্তার নাই। কয়েকজন ডাক্তার থাকে, এর মধ্যে একজন দুইজন, আর যারা আসে তারা আবার বদলিজনিত কারণে তারা চলে যায়। কিন্তু আমাদের এলাকার গরিব মানুষরা ওইখানে সঠিক চিকিৎসা পায় না। যে কোনো সামান্য বিষয় নিয়ে চিকিৎসার জন্য গেলে তারা বলে দেয় যে সিলেট ওসমানীতে চলে যাও। এই ক্ষেত্রে আমাদের এলাকার সাধারণ মানুষ চিকিৎসা ক্ষেত্র থেকে অনেক বঞ্চিত। তারা কি গিয়ে সরকারি যে ওষুধগুলো সেগুলো পান হাসপাতালে? এইগুলাও সঠিকভাবে এই গরিব মানুষরা পায় না। এগুলা তারা কি করে তারাই জানে, কিন্তু আমরা অবহেলিত গ্রামের মানুষরা এগুলা থেকে বঞ্চিত। বুঝতেই পারছি যে এখানকার মানুষ আসলে যেই আমরা সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম তখন দেখছিলাম যে নানা ধরনের সীমাবদ্ধতা, সংকট এবং যে নাগরিক সমস্যাগুলোর দিকে যতটা নজর দেওয়ার কথা রয়েছিল ঠিক ততটা আসলে যে এখানে নজর দেওয়া হয়নি। আমাদের সহকর্মী রাশেদ আহমেদ খান রয়েছেন। রাশেদ আহমেদ খান, আপনি নিশ্চয়ই যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিশ্চয়ই নানা কর্তৃপক্ষের সঙ্গে আপনার কথাবার্তা হয়ে থাকে। তো এখানকার যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম তারা মৌলিক বেশ কিছু বিষয়ে তাদের সীমাবদ্ধতা রয়েছে বা সেবা যতটা পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছেন না, তারা অভিযোগ করছেন। আপনার তো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়, তারা এই বিষয়গুলোতে কি বলছেন? আসলে অভিযোগগুলা যেগুলা অনেকেই করেছেন সম্পূর্ণভাবে সত্য। আমাদের আসলে যে কর্তৃপক্ষ রয়েছে, আমরা যাদের সাথে কথা বলি বিভিন্ন নিউজ নিয়ে, আমরা যখন কর্তৃপক্ষের বক্তব্য নিই, তারা সবসময় একটাই বলেন যে আমাদের সীমাবদ্ধতা। কিন্তু আসলে এই সীমাবদ্ধতা কিভাবে কাটানো যায়, কিভাবে এই সীমাবদ্ধতা কাটিয়ে আমরা যে সেবা দিতে পারি, এই বিষয়টা কিন্তু ওনারা ব্যবস্থা নেয় না বলে আমি মনে করি যে একটা দুর্বলতা আছে। তারা শুধু দায় সারা গুছের একটা বক্তব্য দেয় আমাদেরকে যে না, এটা কর্তৃপক্ষ যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, উপর থেকে যদি কোনো বরাদ্দ আসে তো আমরা দেব। তো আসলে মানুষ যেটা চায় যে এখানে যে স্বাস্থ্য ব্যবস্থা, হবিগঞ্জ সদর হাসপাতাল এই 20 লাখ মানুষের জন্য একটি মাত্র হাসপাতাল। এই হাসপাতালটা 250 শয্যার হাসপাতাল, কিন্তু এখানে কোনো আইসিইউ নাই, এখানে কোনো ভালো সিসিইউ নাই। আমি সম্প্রতি যেটুকু জানলাম আমি যে আইসিইউর অবকাঠামো দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো যন্ত্রপাতি নাই, কোনো জনবল নাই। কিন্তু এভাবে যদি দেখা যায় যে এক্সরে মেশিন আছে, টেকনিশিয়ান নাই, যার ফলে যে সাধারণ মানুষ যখন 9টি উপজেলা থেকে আমার যখন রুগীরা যায় সদর হাসপাতালে, তখন ডাক্তাররা দেখা যায় যে সামান্য রোগ হলেই তারা বিভিন্ন জায়গায় রেফার করেন, যে কারণে মানুষের স্বাস্থ্য সেবায় কোনো উন্নতি হচ্ছে না। মানুষকে অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। রাশেদ আহমেদ খান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার নিশ্চয়ই আমরা আসার চেষ্টা করব। দর্শক, রাশেদ আহমেদ খানও বলছিলেন যে এখানকার নানা সংকটের কথা। তো রাশেদ আহমেদ খান এই জেলার বিভিন্ন জায়গাতে ঘুরেছেন এবং তার ভিত্তিতে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছেন। সেই প্রতিবেদনটি দেখে তারপর আমরা আবারও ফিরছি আলোচনায়। দেখে নিচ্ছি রাশেদ আহমেদ খানের প্রতিবেদনটি। উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম হবিগঞ্জ। সেই হবিগঞ্জ আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। 19 লাখ ভোটারের এ জেলার প্রায় 40% মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে এ জেলা থেকে। 24টি চা বাগান, ধানের পাশাপাশি আখ ও সবজি এ অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। এতে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য। আমরা যারা পরিশ্রম করে কৃষিকাজ করি, আমরা যেন কৃষকের ন্যায্য মূল্যটা সঠিকভাবে পাই। যে সরকারের ক্ষমতায় যাক, আমরা যাতে রাস্তাঘাটের উন্নয়ন হয়, জনগণের যাতে একটা আস্থা পাই, আমরা যেন আমাদের জানমালের নিরাপত্তা দেয়। খোয়াই ও কুশিয়ারার বারবার প্লাবন হবিগঞ্জের মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। উন্নয়নে পিছিয়ে থাকা জেলার তালিকায় নাম লিখে যেতে হয়েছে বারবার। এরপরও নানা বৈষম্যের শিকার হবিগঞ্জ। জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকলেও নেই স্থায়ী ক্যাম্পাস। কলেজে হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবায় তা কোনো কাজেই আসছে না। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়েও চলছে ভাড়া করা স্থাপনায়। বাস্তবায়ন হয়নি বড় কোনো পরিকল্পনা।
ঐতিহ্যবাহী এ জেলায় রয়েছে ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা, প্রাচীন ঐতিহ্যের লালনভূমি, পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং, রয়েছে প্রাচীন রাজবাড়ি ও ঐতিহ্যবাহী কমলা রানীর দিঘি। জেলার লক্ষ্মী বাওর জলাবন, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বনাঞ্চল পর্যটনের অপার সম্ভাবনার হাতছানি দিলেও নেই কোনো কার্যকর পরিকল্পনা। জেলার সার্বিক উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা আশা করব ভবিষ্যতে যারা আমাদের এই সিলেট বিভাগ থেকে যাবেন, দলমত নির্বিশেষে তারা বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, পরিকল্পিত শিল্পায়ন, কৃষি ও পর্যটনের উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এ জেলায়। সময় সংবাদ, হবিগঞ্জ। দেখছিলাম আমাদের সহকর্মী রাশেদ আহমেদ খানের প্রতিবেদন। সেই সূত্র ধরেই আমরা একটু যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই এবং আমরা দেখছিলাম যে এই শহরে যখন হবিগঞ্জ শহরে এবং যে তার আশপাশের এলাকায় যানজট সহ নানা ধরনের সমস্যায় কিন্তু এখানকার মানুষ নাকাল রয়েছেন। আমরা আরও কয়েকজনের কাছে যেতে চাই। একটু যদি বলতেন যে আপনারা এই জেলার বাসিন্দা হিসেবে যোগাযোগ ব্যবস্থা যতটা মানে মসৃণ থাকা দরকার ছিল কতটা আছে বা কতটা সন্তোষজনক? ধন্যবাদ সময় টিভিকে। আমাদের যোগাযোগ অবস্থা খুবই নাজেহাল। আমাদের 15টা ইউনিয়ন, প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়নগুলো যদি আসতে হয় অনেক কষ্ট হয় আমাদের মা বোনদেরকে। আর বিশেষ করে আমাদের যে সমস্যা, যোগাযোগের তো কোনো ব্যবস্থাই নাই এক। দ্বিতীয় কথা হইলো আমাদের কৃষিখাতের বড় সমস্যা। আমাদের নদীগুলা ভরাট হয়ে গেছে, যে কারণে আমরা এখন যে সেচের সময় কৃষি জমি রোপণ করব সেই অবস্থা আমাদের কোনো নাই। আমরা যদি মানে যোগাযোগ খাতের বিষয়ে যদি আপনি বলতেন। যোগাযোগ তো আমাদের খুবই নাজেহাল অবস্থা। সেক্ষেত্রে আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন উন্নতি হয়। আমাদের সামনে যে প্রতিনিধি নির্বাচিত হবে, একটু আপনার কাছে যদি জানতে চাই যে আপনারও নিশ্চয়ই একই ধরনের অভিজ্ঞতা, তো সেক্ষেত্রে আপনার পরামর্শ কি কোন বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত বা যোগাযোগ খাত যে উনি যে বলছিলেন যে বেহাল দশা, আপনার কাছে কোন কোন বিষয়গুলোতে মনে হয় যে ঠিক এই জায়গাগুলোতে সমস্যাটা মানে প্রকট? সময় টিভিকে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাদের সমস্যা হলো যে স্বাস্থ্য খাত এবং কৃষিখাত। এই আমাদের সাগর দিকে একটা ঐতিহ্য একটা দিঘি, এই দিঘিটার মধ্যে এইদিকে যদি একটা খাল ড্রেন হয়ে যেত, তাহলে ওই যে বাজার সাইড আছে না, ওই সাইডে যদি ড্রেনটা নামতো তাহলে পানিটা উন্মুক্ত থাকতো। এই 4টে পাড়ের মধ্যে আমরা প্রায় 10,000 মানুষ বসবাস করি। এই সমস্যাটা হইলো বেশি, মানে ওইখান দিকে দিকে দিয়ে যদি একটা খাল খনন করে লয়ে যেত ড্রেন, তাহলে আমরা সবচেয়ে সুবিধাটা হইতো বেশি। অর্থাৎ এখানে আপনার কাছে বুঝতে পারছি, অর্থাৎ আপনি যেটি বলতে চাচ্ছেন যে এখানে অবকাঠামোর যে জায়গাগুলোতে, পরিকল্পনার জায়গাগুলোতে আসলে যে কিছু কিছু যে ঢেলে সাজানোর উচিত। আমরা একটু আরেকজনের কাছে যাব। এখানে কিছু কিছু জায়গাতে যদি বলতে চাই যে অনেক শহরে যানজটের সমস্যায় অনেকে নাকাল থাকেন। আপনাদের যদি বলতে যাই হবিগঞ্জ জেলার চিত্রটা কি? ধন্যবাদ সময় টিভিকে। হবিগঞ্জ, সারা হবিগঞ্জের চিত্র আর আমাদের এখানে বসবাস করতেছে বানিয়াচং। আমার বাসা কিন্তু হবিগঞ্জ। সারা হবিগঞ্জে যে আমাদের যে যানজট সৃষ্টি হয় রাস্তার কারণে, কিন্তু আমাদের যে উপযুক্ত রাস্তা যে যতটুকু প্রয়োজন ততটুকু নেই, যে কারণে যানজট সৃষ্টি হয়। তার মধ্যে একটা যানজট সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনার অব্যবস্থাপনার কারণে। এই ধরেন আমাদের যে পাশে গান্ধীগঞ্জ বাজার, কিন্তু আপনি যান এদিকে একটা পয়েন্ট দেখবেন, একটা রিক্সা যদি ঢুকে একটা যদি বাইরে হয় যানজট সৃষ্টি হয়ে যাবে। রাস্তাটা যদি একটু প্রশস্ত যদি হয় যানজট নিরসন হবে। অর্থাৎ আপনার কাছে মনে হয়েছে যে এখানে যে পর্যাপ্ত যে রাস্তা থাকার কথা ছিল, অবকাঠামো থাকার কথা ছিল সেটি নিয়ে এবং ব্যবস্থাপনাগত ত্রুটি রয়েছে। আমরা একটু আরেকজনের কাছে যাব। উনি দুটি বিষয় আসলে যে উল্লেখ করেছিলেন যানজটের কারণ হিসেবে, আপনার কাছে কি মনে হয় যে যানজটের আর কি কারণ থাকতে পারে যে এখানের শহর এবং আশপাশের এলাকায় যে মানে তীব্র যানজট অনেক ক্ষেত্রে? ধন্যবাদ সময় টিভিকে। আপনারা জানেন এশিয়ার বৃহত্তম গ্রাম নয়, বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়াচং। আমরা ইতিহাসের সংজ্ঞা যদি দেখি, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি গ্রাম। আর আমাদের বানিয়াচংয়ের বেলায় কিন্তু এটা একটু ভিন্ন, কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি গ্রাম হয়, আর আমাদের বানিয়াচংয়ের কয়েকটি ইউনিয়ন নিয়ে একটি গ্রাম। এই বানিয়াচং সদরে 4টে ইউনিয়ন আছে। এই উপজেলাটা আমি একটু আপনাকে যোগাযোগ ব্যবস্থা এবং হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থাটার কারণ হচ্ছে অপরিকল্পিত দোকানপাট, অপরিকল্পিত মার্কেট স্থাপনা। এই যে স্থাপনাগুলো হচ্ছে এটা কিন্তু আইনিগতভাবে ইউনিয়ন অফিস বা ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোনো অনুমতি নাই। তাদের নিজস্ব অর্থ বলে জোর বলে
এই মার্কেট স্থাপনার করার কারণে যে রাস্তার জয়েন্ট সংলগ্ন যে ব্যবস্থাপনা থাকে, রাস্তা একটা গাড়ি যখন যে জায়গায় ঘুরতে চায় এখানে ওই স্বাভাবিকভাবে ঘুরতে পারে না, এইটা একটা বড় কারণ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বানিয়াচুঙ্গের যোগাযোগ এবং স্বাস্থ্যখাতটা খুবই নিম্নের দিকে আছে। একটা ভালো আমরা ডাক্তার আশা করি যে এই জায়গাগুলোতে যারা সামনের দিনগুলোতে দায়িত্বে আসবেন তারা বিশেষ নজর দিবেন। আমরা একটু আরও বিষয় আসলে জানার চেষ্টা করব। এই যে যানজটের হিসাবে বা যানজটের কারণ হিসেবে বলা হয়ে থাকে, আপনি নিশ্চয়ই শহরের বাসিন্দা নাকি বানিয়াচংয়ের? বানিয়াচং ও শহরও থাকে, বানিয়াচং। আচ্ছা, দু জায়গাতেই থাকেন। এখানে অনেক জায়গাতে আমরা যেটি দেখতে পাই যে মানে অটোরিকশা কিংবা ইজি বাইক এই ধরনের একটি যে মানে যে জায়গাগুলো রয়েছে এটি অনেক ক্ষেত্রে যে যানজটের একটি প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আপনাদের এখানকার চিত্র? আপনার সারা বাংলাদেশের ন্যায় এটাও সেম আমাদের এখানেও আছে। এটা আপনার যুগের চাহিদা বলতে পারেন। আপনার ওই যে চায়না যে ইয়েগুলা অটো বাইকগুলো এগুলো বের হওয়ার পরে আপনার আগে পায়ের ইয়েগুলা কিন্তু আবার চলে গেছে। এগুলার কারণে আপনি মনে করেন এই সময় সবসময় এগুলো জ্যাম থাকে না, মাঝে মধ্যে জ্যাম সৃষ্টি হয় আমাদের উপজেলা লেভেলে আর কি। শহরেও ঠিক সেম লেভেলেই বিভিন্ন ক্ষেত্রে হয়। সেই ক্ষেত্রে আমাদের মনে করেন যে সমস্যা যেগুলো বলছেন এটা তো একটা সমস্যা। যে জিনিসটা আমি আজকে আপনাদের এই টেলিকাস্টের বা সময় চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে বলতে চাই যে জিনিসটা আমাদের যে সমস্যাগুলো আগামীতে আমরা সম্মুখীন হচ্ছি বা এই এলাকা হচ্ছে, বিশেষ করে আমাদের খালগুলা নদীগুলা ভরাট হয়ে গেছে এবং পুকুরগুলা আপনার ভরাট করে এগুলোতে বাড়িঘর তৈরি করছে। খালের আপনার যথাযথ খালের সংরক্ষণ নেই, যে কারণে পানির স্টোরেজ একদম নিচে নেমে গেছে। আপনার আমাদের যে টিউবওয়েলগুলো ছিল আগে আপনার মানে গভীর নলকূপ ছিল, এখন গভীর নলকূপে আপনার একটা সময়ে বছরের বেশিরভাগ সময় পানি থাকে না। এইটা কিন্তু আমাদের একটা মহামারীর মতন ধারণ করছে। এই জিনিসটা আমি আপনাদের মাধ্যমে, সরকার তো মনে করেন অবকাঠামোগত বা রাস্তাঘাটের এগুলো আপনার দিয়ে থাকে, নজর দিয়ে থাকে, কিন্তু এই বিষয়টা এখন মানে খুবই মানে প্রায়োরিটি বেশি দিতে হবে যে এখানে আপনার মনে করেন যে খাল খনন বা পানির স্টোরেজ ব্যবস্থাটা রাখার জন্য, যাতে আমাদের টিউবওয়েলে গভীর নলকূপে যাতে পানি থাকে। এটা আমাদের আশা করব যে কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে নজর দিবে। আমরা একটু আরও কয়েকজনের কাছে জানতে চাইব, যেহেতু আসলে একটি কথা বলা হচ্ছে যে এখানে যে পানির স্তরের বিষয়ে বলা হচ্ছে, একটু আপনাদের কাছে যে বিষয়টি জানার চেষ্টা করব। যেখানে অনেকে কিন্তু যে আপনাদের নানান বিষয়ের কথা বলছেন যে এখানে অনেক সময় আমরা যেটি দেখতে পাই যে বন্যা কিংবা ঢলের প্রভাব আপনাদের এই জেলায় কিংবা কৃষিকাজে বা সার্বিকভাবে যদি বলি যে জনজীবনে কি ধরনের যে প্রভাব ফেলে? ধন্যবাদ। বানিয়াচং এশিয়া মহাদেশের বৃহত্তর গ্রাম বানিয়াচংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আসলে আমরা যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছি যে বিগত যে বন্যায় যখন জলাবদ্ধতা ছিল মূলত কারণটা ছিল যে আমাদের এলাকা কিন্তু একসময় কিন্তু খালবিল পুকুর প্রচুর পরিমাণে খালবিল ছিল, কিন্তু এখন খালবিলগুলোর বরাট হয়ে অনেক সময় দেখা যায় একটা খাল ছিল, এই খালগুলোর বরাটে দেখা যায় যে বসত বিটা তৈরি হয়ে গেছে, যার কারণে জলাবদ্ধতা কিন্তু সঠিকভাবে কিন্তু পানি নিষ্কাশন হতে পারে না। এর কারণে একটা সমস্যা। তারপর একটা সমস্যা হচ্ছে পাশাপাশি যে যখন এই পানিটা প্রচুর বৃষ্টিপাত হলে আমাদের ছোটো ছোটো খাল আছে, কিন্তু এই ছোটো ছোটো খালগুলোও কিন্তু অনেক সময় এখন সংকীর্ণ হয়ে গেছে। আগের যে পশার অবস্থা ছিল কিন্তু এখন সংকীর্ণ হয়ে গেছে, যার কারণে এই পানিগুলো নিষ্কাশন হইতে পারে না। জলাবদ্ধতা প্রত্যেক এলাকায় কিন্তু জলাবদ্ধতা লেগে থাকে, কিন্তু আমাদের বানিয়াচংটা বিশাল একটা এরিয়া, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম গ্রাম, কিন্তু যার কারণে এই পানি নিষ্কাশন না হওয়াতে এই সবচেয়ে বড় একটা সমস্যা জলাবদ্ধতা। যদি আমরা এই সঠিক এবং সৎ কোনো ভালো কোনো আমরা আশা করি যে সামনে আমরা বুঝতে পেরেছি যে সামনে যারা দায়িত্বে আসবেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলোতে গুরুত্ব দিবেন। আমরা একটু আরেকজনের কাছে যাব যে একদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে পানির স্তর নেমে যাওয়ার কথা বলা হচ্ছে, আবার একই সঙ্গে কিন্তু যে অনেক সময় যে জলাবদ্ধতার কথাও বলা হচ্ছে, অর্থাৎ বিপরীতমুখী যে দুটি যে সমস্যা, এটি আসলে যে আপনাদের এখানকার জনজীবন কিংবা যে মানে কৃষিকাজে কি ধরনের যে প্রভাব ফেলছে, নেতিবাচক প্রভাব যদি বল। আসসালামু আলাইকুম, আপনার ধন্যবাদ। এটার মূলত আমাদের মানব সৃষ্ট একটা প্রতিবন্ধকতা সৃষ্টি, যেখানে শ্রেণী পরিবর্তনের মাধ্যমে হাওরের বেষ্টিত এলাকাতে এই নিচু রাস্তা নির্মাণ না করে উঁচু রাস্তা নির্মাণ করার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এর ফলে আমাদের জনজীবনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদি শ্রেণী পরিবর্তন না করে যার যার অবস্থান থেকে
তাদের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হয়, তবেই সম্ভব এই দুরবস্থা থেকে উত্তরণ করা। আমরা অনেকের কাছে আসলে যে নানান ধরনের সমস্যাগুলো নিয়ে মানে কথা শুনেছি। আমরা এখানে মানে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা এই বিষয়গুলো নিয়ে আমরা একটু পর্যটন খাত নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে এই জেলাটি আসলে যে নানা জায়গা রয়েছে, যে মানে প্রকৃতির মানে অপার দান কিন্তু এই হবিগঞ্জ জেলার যে অনেকগুলো জায়গা রয়েছে। তো সেই জায়গাতে যে পর্যটন খাতের যে বিশাল সম্ভাবনা রয়েছে সেটিকে কতটা কাজে লাগানো সম্ভব হচ্ছে বা কতটা কাজে লাগানো হচ্ছে? ধন্যবাদ সময় টিভিকে। আমাদের বানিয়াচংটা সম্ভাবনাময় একটি পর্যটন খাত। এখানে যে আমাদের পাশেই যে সাগর দিঘিটা, উনিও একটা ঐতিহাসিক সাগর দিঘি, ওইটাকে কেন্দ্র করে বা লক্ষ্মীবাবরকে কেন্দ্র করে এই যে তারপরে হইলে গিয়ে তোমার ওইদিকে আমাদের আরও অনেক ঐতিহাসিক নির্দেশন ছিল, স্থাপনা ছিল, এগুলো ধ্বংস করা হয়েছে। আমরা চাই গত 54 বছরে আমাদের এই বানিয়াচং অত্যন্ত অবহেলিত। ওইখানে যোগাযোগের মাধ্যম আমাদের যে 15টা ইউনিয়ন, সকলটি ইউনিয়নের সাথে এখানে যোগাযোগ ব্যবস্থা এখনও সৃষ্টি হয় নাই। তারপরে বিভিন্ন জায়গার থেকে মানুষ যে পর্যটনে আসবে ওই জায়গাতে যোগাযোগ খাতে যে পর্যটন বান্ধব যে যোগাযোগ ব্যবস্থার কথা আপনি বলছেন, জেলার অন্য অন্য জায়গা, উনি তো বানিয়াচংয়ের কথা বললেন, জেলার অন্য অন্য জায়গায়ও তো অনেক মানে পর্যটন স্থাপনা রয়েছে বা পর্যটন কেন্দ্র রয়েছে, সেগুলো সম্ভাবনা কতটা কাজে লাগানো হচ্ছে বলে আপনি মনে করছেন? আমি মনে করছি যে বিভিন্ন যে রাস্তাঘাটের কারণে বিভিন্ন জায়গা থেকে যে আসার পর্যটন কেন্দ্র বা আমাদের জেলায় যে স্পটগুলো ছিল, আমাদের জেলাতে বিভিন্ন জায়গাতে যে রাস্তার যে নাজেহাল অবস্থার থাকার কারণে পর্যটক বিন্দুরা আসতে পারে না বা দেখতে পারে না। আর যদি আগামীতে যে রাষ্ট্রের দায়িত্ব পাবে, ওনারা যদি সুন্দরভাবে রাস্তা মেরামত বা রাস্তাঘাট ভালো থাকে, তাইলে পর্যটন বান্ধব হবে আমাদের এই হবিগঞ্জ জেলা বা তথা আমাদের বানিয়াচংয়ে যে আমাদের একটি লক্ষ্মীবাবর আছে, আমাদের ঐতিহাসিক কমলা রানীর দিঘি বা আমাদের রাজবাড়ি, মানুষ এগুলোতেই যায়। যে আর দূর যাওয়া যায় না যে রাস্তাঘাটের কারণে, পর্যটক আসতে পারবে রাস্তাঘাট হইলে পরে। এটাই আমার কথা। ধন্যবাদ আপনাকে। আসলে যে আমরা বুঝতে পারছি যে মানে ওনাদের সবার যে কথাটি রয়েছে যে পর্যটন খাতে যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল ততটা আসলে যে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এবং তার অন্যতম একটি কারণ হলো যে এখানকার যে অপ্রত যোগাযোগ ব্যবস্থা। একটু আরেকজনের কাছে একটু জানতে চাইব, যদি এখানে পর্যটন খাতে মানে পুরোপুরি যদি গুরুত্ব দেওয়া হতো তাহলে সেক্ষেত্রে আপনাদের এখানকার অর্থনীতি কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা ইতিবাচক প্রভাব পড়তো, আপনি কি মনে? আসসালামু আলাইকুম। এই কি মনে করুন আমাদের বানিয়াচংয়ে অনেক কিছু মনে করুন সব কিছু বরাবর মনে করো যে কোনো এমপি মন্ত্রী গেলে পরে কোনো কিছু করতেছে না, বুঝছো। আমরা চাই বরাবর জিনিস করে যেমনে। আর আমি আইসি প্রবাস থেকে, বুঝছেন, 11 বছর পরে আইসি প্রবাস থেকে, চাইতেছি সব কিছু মানে যেমনি বরাবর আমরা ভোটও দিতে পারি আর সুন্দরভাবে সব কিছু মানে বরাবর। বুঝতে পারছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটু আরেকজনের কাছে যাব, যে এখানকার যে কর্মসংস্থানের দিকে যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটি আসলে যে কতটা গুরুত্ব পাচ্ছে? ধন্যবাদ সময় টিভিরে। আমাদের এলাকার কর্মসংস্থার বিষয়ে অনেক ঘাটতি রয়েছে, কিন্তু আমাদের এই 15 বছরের মধ্যে যে 15 বছর যে দেশের যে পরিস্থিতি ছিল, এই অবস্থায় দেশের কর্মসংস্থা খুব অবস্থায় খারাপ। তাই আমি আশা করব আগামীতে যে কোনো সরকারে আসুক আমাদের এই এলাকার কর্মসংস্থার বিষয়ে একটু নজর রাখার জন্য। ধন্যবাদ। এখানকার একটি বিষয় যদি জানতে চাই, যে এখানে অনেকেই কিন্তু কথা বলছিলেন যে প্রাকৃতিক সৌন্দর্যের যেমন রয়েছে ঠিক একইভাবে কিন্তু এই এলাকা মানে প্রাকৃতিক জ্বালানি বলতে যাই কিংবা যে প্রাকৃতিক সম্পদের কথা বলে যাই, সেই জেলায় কিন্তু যে সমৃদ্ধ এই জেলাটি। আমরা জানি যে এখানকার মানে দেশের অর্ধেকের বেশি গ্যাসের যোগান কিন্তু দেশে উৎপাদিত অর্ধেকের বেশি গ্যাসের যোগান কিন্তু এই জেলা থেকেই হচ্ছে। কিন্তু এখানকার অর্থনীতিতে বা কর্মসংস্থানে তার প্রভাব কতটা পড়ছে বা এখানকার জীবন মানে কতটা সেই উন্নতি হওয়ার ক্ষেত্রে যে ভূমিকাটা রাখা দরকার কতটা ভূমিকা পড়ছে? এখানে আমাদের বুক ছিঁড়ে একটা লাইন গেছে, এটা নবীগঞ্জ থানা থেকে আমাদের বুক ছিঁড়ে একটা গ্যাসের লাইন গেছে। এই গ্যাসটা যদি এখানে বাল্বও রাখা হয়েছে গ্যাসের লাইন করার জন্য, আমরা পাওয়ার জন্য প্রাকৃতিক গ্যাস। যদি আমরা গ্যাসটা পাই তা আমাদের বানিয়াচংয়ের মানুষের অনেক উপকার হবে। আগামীতে যে প্রার্থী এখানে নির্বাচিত হন, যদি এদিকে একটু লক্ষ্য করেন, আমাদের বানিয়াচংয়ের মানুষের অনেকের লাভবান হবে তার আর্থিক দিকে। না, যেহেতু যে
প্রাকৃতিক সম্পদে এই জেলাটি সমৃদ্ধ রয়েছে, তো সেখানকার নিশ্চয়ই অর্থনীতির যে চাকা সেটি সচল হওয়ার কথা ছিল, কিন্তু যতটা হওয়ার কথা ছিল ততটা কি হয়েছে? মানে অর্থাৎ যে প্রাকৃতিক সম্পদের যে সদ্ব্যবহার করা দরকার এই জেলায়, যতটা মানে করা যেত ততটা কি করা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের হবিগঞ্জ গ্যাসের জন্য মানে বাংলাদেশের জন্য মধ্যে বিখ্যাত, কিন্তু এটার যদি সমবন্টন বা সুষ্ঠু বন্টন করা যেত অবশ্যই প্রত্যেকটা এলাকায় উপকৃত হতো। আসলে কখনোই এটার সুষ্ঠু বন্টন হয় নাই, যে কারণে আমরা প্রান্তিক যারা, যেমন এটা বানিয়াচং বা আজমেরীগঞ্জ আরেকটা উপজেলা আছে, ওনারা এর থেকে আমরা সবাই বঞ্চিত আছি। তো আমরা আশা করব আগামীতে যিনি আমাদের এখানে নির্বাচিত হয়ে আসবেন ওনার যেন এই জিনিসটা বোধোদয় হয় এবং আমরা প্রান্তিকভাবে যারা সবাই এটা সুষ্ঠু বন্টন পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরও বিষয় আসয় নিয়ে এখানকার যারা বাসিন্দা রয়েছেন বা এখানকার আমাদের আয়োজনে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের কাছে যাব। আমরা একটু মৌলভীবাজারে যেতে চাই, আমাদের সহকর্মী ওয়ালিউর রহমান সেখানে রয়েছেন, তার কাছে জানবো সেখানকার খবরাখবর, তারপর আমরা আবারও এই আলোচনায় ফিরব। চা আর পর্যটন শিল্পে সমৃদ্ধ জেলা মৌলভীবাজার। এই জেলার আয়তন 2799 বর্গ কিলোমিটার, লোকসংখ্যা প্রায় 25 লাখের কাছাকাছি। এই জেলায় 4টি আসন নিয়ে গঠিত সংসদীয় আসন। এই সংসদীয় আসনের ভোটার সংখ্যা হচ্ছে 15,90,000। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 8,37,000 এবং মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 7,40,000-এর কাছাকাছি। এই জেলায় 4টি আসনের মধ্যে অন্যতম আসনটি হচ্ছে গিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত 4 আসন। এই আসনে মূলত 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। এই 6 জন প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মুজিবুর রহমান, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী, এনসিপির প্রীতম দাস, প্রীতম দাস, সেই সাথে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী, বিএনপির বিদ্রোহ প্রার্থী হিসেবে পরিচিত মোহাম্মদ মহসিন মিয়া মধু, সেই সাথে রয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মাওলানা নুরে আলম হামিদি, সেই সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী রয়েছেন মোহাম্মদ আবুল হাসান। এই 6 জন প্রার্থী এরই মধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রতীক বরাদ্দের পর থেকেই মৌলভীবাজার জেলায় প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা দেখা গেছে। গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রত্যেকখানে প্রচার প্রচারণা করছেন, ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, ভোট চাচ্ছেন এবং নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররাও বলছে তারা তাদের সৎ, যোগ্য এবং যে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে তাদেরকেই তারা এবারে প্রার্থী হিসাবে নির্বাচন করবেন। এবারের এই নির্বাচনে বিশেষ করে শ্রীমঙ্গল কমলগঞ্জ আসনে মূলত এই আসনটি হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মূল ঘাঁটি হিসাবে পরিচিত। এবারে এই ঘাঁটি থেকে উত্তরণের জন্য বিএনপি স্বতন্ত্র প্রার্থী এবং এনসিপির প্রার্থী প্রীতম দাস মরিয়া হয়ে উঠেছেন। তাদের এই প্রার্থিতা ফিরিয়ে পেয়েছে এবং বিশ্লেষকরা বলছেন তারা এই ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপির প্রার্থী মুজিবুর রহমান মুজিব, স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কায় মোহাম্মদ মহসিন মাহমুদু, সেই সাথে ফুলকলির প্রার্থী এনসিপির প্রার্থী প্রীতম দাস। তো এই ছিল আমার কাছে নির্বাচনী পথ চলার সর্বশেষ। আমাদের সহকর্মী ওয়ালিদ যুক্ত হয়েছিলেন মৌলভীবাজার থেকে। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু যুক্ত হব। আমরা এখানকার মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম, মোটা দাগে যে কয়টি বিষয়ে মানুষের যে অভিযোগ ছিল তার মধ্যে ছিল আর কি যে শিক্ষা এবং স্বাস্থ্যখাত নিয়ে। আমাদের সঙ্গে একজন শিক্ষক রয়েছেন, একটু তার কাছে জানার চেষ্টা করব এই যে শিক্ষা নিয়ে যে মানুষের যে অভিযোগগুলো, আপনার কাছে কি মনে হয় যে আপনি একজন শিক্ষক হিসাবে যে এই অভিযোগগুলো কিভাবে মেটানো সম্ভব হতো, যে কোন কোন জায়গাগুলোতে মানে নজর দেওয়া? ধন্যবাদ সময় টিভিকে। আসলে দুঃখের কথা বলবো কাকে, শুনবে কারা, কাজ করবে কে? প্রথমেই প্রত্যাশা রাখবো আগামী সংসদ নির্বাচনে একটু যদি বলতেন যে শিক্ষা খাত নিয়ে একটু। বলবো প্রার্থী হিসাবে আসবে, আমি তাকে উদ্দেশ্য করে এই বিনীতভাবে অনুরোধ করব, শিক্ষার খাত
অনেক উন্নতিকল্পে অনেক সরকার আসছেন গেছেন, তারা কাজ করেছেন, কিন্তু পয়েন্ট আগাচ্ছে না। আমি মনে করব পিছনের দিকেই যাচ্ছে। আমরা যারা সচেতন ব্যক্তিত্ব, তাদের সন্তানদের পড়াশোনা করানোর জন্য বিদেশ পাঠাই দেই। কেন পাঠাই দেই? অবশ্যই আমার এখানে কমতি আছে, সুযোগ সুবিধা কম আছে, সেই জন্য পাঠাই দেই। তারা যদি আমাদের এই রত্নগুলো দেশে থাকতো, তাহলে আমাদের দেশে শক্তভাবে হাল ধরতে পারতো। আমরা যেখান থেকে বঞ্চিত হচ্ছি সেই দিকটার লক্ষ্য রাখতে হবে। আমরা আশা করি যারা আগামীতে দায়িত্ব আসবেন তারা সেই জায়গাগুলোতে নজর দিবেন। একটু আরেকজন চিকিৎসক রয়েছেন আমাদের কাছে, একটি কথা আসছিল, আমরা যখন অনেকের সঙ্গে কথা বলছিলাম যে এখানে চিকিৎসকরা আসলে যে থাকতে চান না বা স্বাস্থ্যের যারা দায়িত্বে কেন থাকতে চান না, আপনার কাছে কি মনে হয়? প্রথমত পদের সংখ্যা অনুপাতে এখানে ডাক্তার নিয়োগ করা অনেক কম, কাজের পরিবেশ, এই জন্য কাজের প্রেশারটা প্রচণ্ড বেশি পড়ে যায়। আমাদের কিন্তু জনশক্তি আছে, দেশে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, নিয়োগ দিতে হবে। এই চিত্র কিন্তু বাংলাদেশের অন্যান্য উপজেলার হসপিটালেও দেখতে পাবেন। পদের সংখ্যা 19-20, কর্মরত আছে মাত্র 5 জন, নিয়োগ পায়নি। স্পেশাল বিসিএসি হোক বা বিসিএসি হোক, মানে ডাক্তারের সিট সংখ্যা বাড়াতে হবে। শুধু যে ডাক্তার তা নয়, পরিচ্ছন্নতা কর্মী, নার্স, ডিএমএফ সকলের নিয়োগটা নিশ্চিত করলে আমাদের স্বাস্থ্য খাতটা আরও সুন্দর হবে। এবং আমাদের নিজেদের জেলার কথাই ধরি, আমাদের কিন্তু মেডিকেল কলেজ আছে, এবং পরবর্তী ধাপ হচ্ছে সুপার স্পেশালাইজড হসপিটালের দিকে যদি আমরা নজর দিই, প্রত্যেকটা হসপিটাল কিন্তু ঢাকায় পড়ে গেছে। তো আমরা আশা করি যে স্বাস্থ্যসেবার যে বিকেন্দ্রীকরণ সেদিকে আসলে যে নজর দেওয়া হবে। আমরা একটু যদি আরেকজন লোক আমাদের অনেকেই রয়েছেন, একটু জানার চেষ্টা করব যে এখানকার যে নিরাপত্তাগত ব্যবস্থা বা আইন শৃঙ্খলা, সেই জায়গাটা আসলে যে কতটা সন্তোষজনক। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে আমাদের যে আইন শৃঙ্খলা, বাংলাদেশ পুলিশ রয়েছে এবং বর্তমানে দেশের সেনাবাহিনী রয়েছে, পুলিশের যতটুকু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের থানায় থাকা দরকার, তার চেয়ে কয়েক গুণ এখানে অপ্রতুল। এবং টহল দেওয়ার জন্য যে পরিমাণ গাড়ির দরকার, এখানে গাড়ির পরিমাণ খুবই সংকট। আমাদের বাহিরের চতুর্মুখে আমাদের এই রাস্তা রয়েছে বানিয়াচুঙ্গি প্রবেশের জন্য, সেইখানে প্রবেশ পথে ওনারা টহল দিতে পারছেন না, যার কারণে বিভিন্ন সময় চুরি ডাকাতি এবং স্কুলের শিক্ষার্থীদেরকে ইপ্রিজিনের শিকার হতে হয়। তারা দুর্গম এলাকায় রাস্তাঘাটের সংস্কারের অভাবের কারণে তারা ওই জায়গাগুলোতে পৌঁছতে পারছে না। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় যদি একটু জানতে চাই যে এখানে যেহেতু একটি মানে এই জেলার একটি অংশ কিন্তু যে সীমান্তবর্তী এলাকা, তো সীমান্তবর্তী এলাকায় অনেক জায়গাতে আমরা মাদক কিংবা এই ধরনের যে মানে বিস্তারের একটা অভিযোগ থাকা যায়। তো আপনাদের এই জেলার চিত্র কি? আমাদের এই জেলার চিত্র মাদক সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে মাদকে মানে আমাদের এই সাইডটা মফস্বল হওয়ার কারণে এটা মাদকের জায়গাটা খুবই কম। আর ওইদিকে চুনারঘাট গেলাম, আমরা ওইদিকে গেলাম, ওইদিকে বর্ডার সাইড হওয়ার কারণে অনেক বেশি। আমার মনে হয় এইদিকে যে আমাদের যে পরবর্তী যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন, কীভাবে আরও মানে যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য যে পরিবেশ দরকার, যেমন সাংস্কৃতিক অঙ্গন বাড়ানো দরকার, পাঠাগার বাড়ানো দরকার, খেলাধুলার মাঠ বাড়ানো দরকার, এইভাবে যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে হবে। এবং এখানে একটা পর্যটন কেন্দ্র, হবিগঞ্জ টোটাল জেলাটাই পর্যটন কেন্দ্র। আমরা এখানে সাগর দিকে বানিয়াচুং সাগর দিকে একটা পর্যটন কেন্দ্র আছে, তারপর আমাদের লক্ষ্মীবাবর আছে, ওইদিকে সাতচুরি জাতীয় উদ্যান আছে। এইগুলার যদি আমরা আরও বিকশিত করি, উন্নত করতে পারি, অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারি। অনেক ধন্যবাদ। উনি কিছু পরামর্শ দিচ্ছিলেন, আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাগুলোতে মাদক মুক্ত করার জন্য কোন জায়গায় গুরুত্ব দেওয়া উচিত, যদি ওনার সাথে নতুন কিছু যুক্ত করার থাকে? জি, ধন্যবাদ সময় টিভিকে। ছোটো ভাই যে কথাগুলো বলছে একদম সঠিক। আমি মনে করি যুবকদের বিভিন্ন কর্মসংস্থান, খেলাধুলার ব্যবস্থা করলে এই মাদক থেকে যুবকরা বেরিয়ে আসবে। আগামী দিন যিনি এই হবিগঞ্জ 2-এর সংসদ, বুঝতে পারছি যে আপনি বলতে চাচ্ছেন যিনি নিরাপত্তার ক্ষেত্রে আসবেন তিনি যেন এখানে সেই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া। আমরা যদি একটু জানতে চাই যে এখানে তো অনেক ঐতিহাসিক স্থাপনা রয়েছে, পুরাকীর্তিগুলো রয়েছে, সেইগুলো সংরক্ষণ করার জন্য যতটা গুরুত্ব দেওয়ার কথা ছিল সেটা কি দেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আমার সঙ্গে অনেক স্মৃতি রয়েছে, কিন্তু রক্ষণাবেক্ষণের অনেক অভাব আছে। যদি সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হয়, তা যদি সুন্দর করে সাজিয়ে রাখা হয়, এগুলো আমাদের দেশের জন্য সৌন্দর্য বাড়বে এবং অনেক জায়গা থেকে দর্শনার্থী আসবে।
অনেক অনেক ধন্যবাদ। অর্থাৎ আমরা যেটি বুঝতে পেরেছি যে অনেকের কথাই বলছেন যদি পুরাকীর্তিগুলোর দিকে যদি বিশেষ নজর দেওয়া হয়ে থাকে তাহলে এখানে মানে অনেক উন্নত হবে। এখানে কিন্তু যে একটি বড় একটি অংশ কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রবাসী আয় এখানে মানে একটি উল্লেখযোগ্য একটি অংশ। তো সেই জায়গাগুলোতে যে প্রবাসীদের বিষয়ে যে বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত, আপনার কি মনে হয়? আপনার কি এখানে কোনো পরামর্শ দেওয়া রয়েছে? প্রবাসী তো আমাদের দেশের একটা এসেট, এদের যে সুযোগ সুবিধা সরকার এটা সুন্দরভাবে, যেমন এয়ারপোর্ট হ্যারেস হয়, গাড়িগুড়াতে হ্যারেস হয়, তারা যেভাবে সুন্দরভাবে এয়ারপোর্টে গেলে যাতে হ্যারেস না হয় এই ব্যবস্থা করতে হয়। যেখানে প্রশাসনিক কর্মকর্তারা যেখানে দুর্নীতি করে ওই জায়গাটার প্রবাসীরা যদি সেফ থাকতে পারে তাহলে প্রবাসী আসা যাওয়া এবং টিকিটের মূল্যটা রিজনেবল থাকতো, অন্যান্য দেশের সাথে ব্যালেন্স থাকতো। আমরা দেশে যে 50 হয়, অন্য দেশে হয় 20,000। ওইগুলা সরকার বা পরবর্তী যে সরকার আসবে আমরা তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু যদি জানতে চাই যে এখানে অপরাধ প্রবণতা নিয়েও কিন্তু যে অনেক অভিযোগ এসেছে, অনেকের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটা ভালো থাকার কথা ততটা নেই। আপনার কি মনে হয় যে কোন বিষয়গুলোর দিকে একটু নজর দেওয়া উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য? সাধারণত বাংলাদেশে সকলে যে অপরাধগুলির সাথে পরিচিত, এমনিভাবে এই অপরাধগুলি এখানেও চলমান আছে। বিশেষভাবে মাদকাসক্ত হয় যুবকরা, এইগুলি মাদকদ্রব্য আর চুরি ছিনতাই এরকম সারা দেশের মতোই আছে। বিশেষভাবে কোনো অপরাধ পরিলক্ষিত হয় না। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা যদি একটু অনেকের সঙ্গে একটু জানার চেষ্টা করব। এখানে অনেক সমাজের নানা শ্রেণী পেশার মানুষগুলো রয়েছেন। এখানে অপরাধমূলক কর্মকাণ্ডের কথা অনেকেই কিন্তু যে বলছেন, সেটার প্রবণতা আপনার কাছে কি মনে হয় এবং সেখানে মনে হচ্ছে যে ঘাটতিটা ঠিক কোথায়? আমার কাছে তো মনে হয় যে আসলে ধর্মীয় শিক্ষার অভাব থেকেই অপরাধ প্রবণতার সৃষ্টি হয়, আর বিশেষ করে মাদক দ্রব্যের সহজলভ্যতা। আমাদের হাত বাড়ালেই ছেলেরা বিভিন্ন অপরাধমূলক এগুলো পেয়ে যায়। তো আমার মনে হয় যে এই যে যদি আজকে মাদকটা যদি চোরাচালানের মাধ্যমে আমাদের ইয়াবা বা এগুলো সরঞ্জাম যেগুলো আছে এগুলো যদি কঠোরভাবে দমন করা যেত, বা এটার আদার সাইড যেগুলো আছে যেমন ধর্মীয় শিক্ষা বা খেলাধুলা, ওই সমস্ত বিষয়ে যদি আমরা যুব সমাজকে উদ্বুদ্ধ করতে পারতাম তাহলে। অনেক অনেক ধন্যবাদ। এখানে একটু একজন কাছে এই যে অনেকেই কিন্তু বলা হচ্ছে যে খেলাধুলার যে জায়গাগুলোর দিকে যদি উদ্বুদ্ধ করে, খেলাধুলাতে তো শিশু কিশোররা এখানে আকৃষ্ট হওয়ার কথা, তাহলে সমস্যাটা কোথায়? কেন আসলে যে খেলাধুলার সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা যাচ্ছে না? আসলে আপনি যে বিষয়টা বলছেন যে খেলাধুলা কোনো বিকল্প নাই, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা হচ্ছে যে আপনার মানসিক বিকাশে একটা শিশু যখন তার যে ছোটো থেকে যদি তার খেলাধুলা অভ্যাসটা গড়ে ওঠে তখন কিন্তু তার যে চারিত্রিক গুণাবলীটা কিন্তু সেভাবে ভালো করে ওঠে। কিন্তু এখানে আসলে পর্যাপ্ত খেলাধুলার সেই ধরনের মাঠের ব্যবস্থা নেই। আপনি মনে করেন যে কয়টা মাঠও আছে তাও কিন্তু সংস্কারের অভাবে কিন্তু আপনার এখানে খেলাধুলা হচ্ছে না। তাছাড়া অনেক যে গ্রাম পর্যায়ে অনেক বিদ্যালয় আছে জায়গা সংকুলনের কারণে, যেখানে আপনার বিদ্যালয়ের জায়গায় সংকুলন হচ্ছে না সেখানে আবার মাঠের ব্যবস্থা করাটাও অনেক ক্ষেত্রে দুরূহ একটা বিষয় হচ্ছে। তো এক্ষেত্রে যদি আমাদের যারা আগামীতে জনপ্রতিনিধি আসবেন তারা যদি উদ্যোগ নেন যে অন্ততপক্ষে বিদ্যালয়ের আশপাশে হইলেও কিছু মাটি ভরাট করে হলো যদি মানে বাচ্চাদের খেলা নজর দেওয়া হয় সেই জায়গাগুলোতে আপনার। আচ্ছা, আমরা এখানে কিন্তু একটি বিষয় যদি জানতে চাই যে লোকসংস্কৃতির একটি অন্যতম একটি কেন্দ্র হিসেবে কিন্তু যে হবিগঞ্জকে বিবেচনা করা হয়ে থাকে, তো সেই লোকসংস্কৃতিকে কতটা সেটিকে বাঁচিয়ে রাখার জন্য কতটা নজর দেওয়া হচ্ছে বা সেখানে কি আসলে প্রাতিষ্ঠানিকভাবে ওইভাবে খুব একটা নজর দেওয়া হয় না। কিন্তু এই আপনি জানেন, আপনি নিজেই বলছেন যে এই এলাকার লোকসংস্কৃতি একটা চারণভূমি বলতে পারেন। এখানে আমাদের অনেক লোকজ কবির জন্ম এই হবিগঞ্জ জেলায় এবং বানিয়াচংয়ে। এখানে আপনি যে জায়গায় আছেন এটা লোকসংস্কৃতির একটা অন্যতম দ্বারকবাহক কমলারানীর দিঘির পাড়ে আমরা আছি। এখানে ব্যক্তিগতভাবে অনেকেই লোকজ সংস্কৃতিকে টিকে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। একটু যদি আপনাদেরকে জানাবো
আমরা এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বলছিলাম এবং তাদের মাধ্যমে জানার চেষ্টা করছিলাম যে এখানকার সীমাবদ্ধতা কোথায় কিংবা যে সংকট কোথায় রয়েছে বা সমাধানের উপায় কি। এখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলছিলাম অনেকেই কিন্তু নানা ধরনের পরামর্শ দিয়েছেন, তাদের ভাবনা আমাদের সঙ্গে ভাগাভাগি করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে যারা এখানকার জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হবেন তারা এই বিষয়গুলোর দিকে নজর দিবেন। আজকে আমরা ছিলাম হবিগঞ্জে, আগামীকাল আমরা যুক্ত হব সিলেট থেকে। সে পর্যন্ত সকলে আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।